আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিষেধ পর্ব ৮। লিখেছেন তেজস্মিতা মর্তুজা। দুপুর ২টোর মতন বাজে। শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্ত ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাস ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাডাম, কোনো প্রয়োজনে এসেছেন? কিছু বলতে চান? মেয়েটা মাথা নাড়ল। মাহমুদ বলল, জি। কার সঙ্গে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু একটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ভ্রু জড়িয়ে মেয়েটার দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসলো বাইরে একটি ডেস্কে। চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে দুহাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? কণ্ঠস্বর ভারী কৌতূহল। আমি মাহেজাবিন আরমিন অন্তু, দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি, কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? লোকে আরমিন অথবা অন্তু ডাকে। আমি কোন নামটায় বেছে নেব? আপনার ইচ্ছে মতো। মুস্তাকিন এবার সোজা হয়ে বসল। তো মিস আর মিসেস অন্তু, কি বলতে চান? মিস। মুস্তাকিন ঘাড় কাত করল। অন্তু বলল, আপনাদের টিম রিসেন্ট যেই কেস কাজ করছে সে ব্যাপারেই কথা বলতেছিলাম। মুস্তাকিন সন্তর্পণ কপাল জড়ালো। আপনি কিছু জানেন? আই মিন, কি বলতে চান এই ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? মুস্তাকিন মাথা নাড়ল। দুঃখিত, আম জানা মতে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না। তা দিতে পারেন না, তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে? জহুরি চোখে তাকালো মুস্তাকিন। আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন? খোলাসা করুন। বুঝতে পারছি না। লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। অন্তু বলল, আমি ওখান থেকেই আসছি। আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছেন না? রিপোর্ট কি বলেছে? সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগত ভাবে বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? মুস্তাকিন ভ্রু কুঁচকে ফেলল। অন্তু বলল, আমার প্রথমে জয় এবং হামজার উপর সন্দেহ হয়েছিল। আর এখন? এখন হচ্ছে না। হলে কেন হয়েছিল? আর না হলে কেন হচ্ছে না? অন্তু হাসল। ব্যাপারটা অতটাও সহজ সরল নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতন কেস নয় এটা। আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সোহান মারা গিয়েছে? মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু বলল, এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতন অবস্থা নেই ও বাড়ির লোক। তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এখানেও কোনো ব্যাপার আছে। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের উপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে। কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাতা গোটানো কোনোই অবধি, বিন্যস্ত পোশাক ও চেহারা। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এসব এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অন্তু চুপ রইল ক্ষণক্ষণ। হঠাৎই বলল, আজ আমি চুপ থাকবো, তামাশা দেখবো। আখির পরের শিকারটা আমি হব না, এমন গ্যারান্টি কার তো পাইনি। আর তাছাড়াও মুস্তাকিন সপ্রতিভ হয়ে চাইল, ভ্রু কুঁচকাল। তাছাড়াও? তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে, বিচার চাই না। ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই। চাপাতেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে। মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলো, তো আপনি কি চাইছেন? আমাদের সাহায্য করতে চান এই কেসে? হুম, সাধারণ মেয়ে আমি। এতখানি সক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এতটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম।
কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়। সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না, কিন্তু ওর সম্মানহীন এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে। এই অনুরোধটুকুই করতে এসেছিলাম। মুস্তাকির সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুক্ষণ চুপ রইল। পিবিআই এর কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্যগতিবিধি আঙ্গুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিমে পায়নি যা দ্বারা এই কেস এগোতে পারে। এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে। অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খেপা চোখে দেখলো অন্তুকে। ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে। কি কাহিনী বুঝতে পারতেছি না শালীর। হামজা গম্ভীর সুরে বলল, গরম রক্ত, প্রতিবাদ ভরা। হয়তো ওই মেয়েটা বিচারের জন্য লড়তে চাচ্ছে। তুই নজরদারি করছিস কেন ওর উপর? তাচ্ছিলের হাসি হাসল জয়। তোমার সৎ নেতাগিরি আর নীতি পেছনে পকেটে রাখো। ওর সন্দেহ আমার আর তোমার উপর। এবারও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে, অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুঁচকে তাকালো। আমার তোর উপর কেন? তুই ওর কি করেছি? জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল, চলো জিজ্ঞেস করে আসি। গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতর ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝার লোকদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকেদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায়। আমজনতার ভিড়ে রিস্ক থাকে এসব মামলায়। দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনো বেহুশ লতিফ। লতিফের কোমরের উপর পেটের বাঁ পাশে ছুরির আঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়। রাস্তার পাশে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার। মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে। মাঝার ছেলেরা ক্লাব ঘরে ইট পাটকেল ছোড়াছুড়ির মাধ্যমে ঘটনার শুরু। জয়ের মাস্টার ফাইনাল পরীক্ষা কদিন বাদে। সপ্তাহখানেকের মধ্যে 2 দিনের জন্য ঢাকা যাবে সে। ক্লাবে সে ছিল না তখন। হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাবার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটি মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের। লাঠিসোঁটা ককটেলের সাথে ছুরি ছিল ছেলেদের হাতে। জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে। সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের। এটা তার অপারগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতন মারা যায়। সে একনিষ্ঠে চিত্রে শুধু ছেলে দুটোকে মেরেছে। তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই। মাঝার নিজের উপস্থিত ছিল না। সকালে জয়কে না ডেকে হামজা পৌঁছে গিয়েছিল পলাশের ডেয়ার। দিনাজপুরের নামকরা সন্ত্রাস পলাশ, আকবর আর রাজন। দুজনের সাথে ভালো মিল মাঝহারের। সাথে দুটোকে মহাজনও বলা চলে। কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে। পরে তার বদলে জমি, ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়া বহু নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজার মাঝহারকে। জয় সেখানে থেকে নিয়ে আসছে হামজাকে। এখনো অবধি জিজ্ঞেস করেনি মাঝহারের কি অবস্থা, কিভাবে মেরেছে, কি হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষেপতে দেখেনি ছেলেরা।
কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে, লতিফের বাচ্চা দুটো শুকনো মুখ দেখেছে, লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই সময় হাসপাতালে নার্সের সংখ্যা কম চারদিকে। ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল, অমানুষের মতন হয়ে উঠল মুহূর্তে, দাঁত খিঁচে উঠল। ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর পাশে যে মগা দাঁড়ায় আছে ওরে বল ক্যানোলা ঢুকাই দিক ওই লোকের। তুই আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে, শুনতেছিস না কথা? চেঁচিয়ে উঠল শেষের দিকে। নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারতো কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে। নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে। আসলে অনেকটাই রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশে কালশিটের দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়, নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল। ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানার কথা। নার্স ভয়ার্ত গলায় বলল, কিছু ওষুধ আনতে হবে। জয় তাড়া দিল, হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল, এখনই আবার সিস্টার বলছে। একটা কাগজের নাম লিখে দিল। জয় কারো হাতে দিল না কাগজখানা, নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপাল ব্যান্ডেজ, কোমরে ঘা। সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না। পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম, সেও মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করলো। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের। এখনো সেন্স ফেরেনি। চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা। সে কোনো সময় চায় না তার জন্য। দলের ছেলেরা মূল দিক সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝিন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবে না তা জানা কথা। তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাঝার ভালো ঘা খেয়েছে। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানার কথা। নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার পড়ালেখার গাফলতি চলবে না এখন। ঘরে ঢুকে চেঁচিয়ে ডাকলো মামিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে গেল। কি হয়েছে জয় ভাইয়া? খালামণি অসুস্থ, ব্যথা বেড়েছে, কিছু দরকার? জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, এক কাপ গরম কফি বানিয়ে দে তো, আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড়ু দে, পায়ে নোংরা বাজছে। তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায়। চারিদিকে বড় ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, ওয়ালমেট ভর্তি ঘরের দেয়াল। জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে, মামা বারান্দায় পাশে চেয়ারে বসা। মুখ বাঁকা বাঁকালো জয়। ওখানে বসে কি নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে চাইছেন? বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না, পরে তো খ্যাক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটু ভাল লাগে না মামা, দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুঁকড়ে গেছেন। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, শালা ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে তাইলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি? ব্যথা এখন সার্জারি করবে, মাস কয়েক পর এইটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে? তুলি জবাব দিল, তুই চুপ থাক, না বুঝে চেঁচাবি না। সবকিছুই তো আর তোর মুখের বকার মতন সহজ না। আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করবেন ডাক্তারেরা। তোর মতো পদার্থবিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা। ডাক্তার ওরা ভালো বলছে। জয় দাঁত খিঁচে বকতে গিয়ে আবার চুপ করলো। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকা ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতন আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়ার ভালো। বাইরে বেরিয়ে এলো। বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালে গিয়ে কোয়েলকে আনতে হবে। ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করত, মামা আমি ব্যান্ডেজ লাগাবো, তারপর দুজন চকলেট কিনতে যাব, ম্যাচিং ম্যাচিং হবে তোমার আমার ব্যান্ডেজ।
শরীরে ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কোমরের ক্ষততে টান ধরেছে। পুরো গা হাত পা বিষ ব্যথায় হয়েছে। এখন বোঝা যাচ্ছে। জয়ের রুমটার বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনে জঙ্গলে চলে গেছে। বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে। সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে। তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যাতো। জয় জানে ও না বললেও মেয়েটি ঠিক নিয়ে আসতো। কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটাই বেশ মনোযোগ পায় সে। তরু খাবার আনলো। জয় তখন বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছিস কেন? চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর। আপনি নিজে খেতে পারবেন নাকি আমি খাইয়ে দেব? অবাক হলো না জয়। সে জানতো এমন কিছুই বলবে তরু। চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড। এরপর মাথা নেড়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসলো তরু। খাবার চিবাতে চিবাতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয়। আমি খারাপ, লোকের নাম শুনলেই নাক ছিটকায়। তুই বিশেষ এই যত্ন কেন করিস? তরুর চোখে ঘন পাপড়ি নড়ে উঠল। একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আস্তে করে বলল, হা করুন। জয় লোকমানটা গালে না নিয়ে আবার হাসলো। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর। চোখের কোণে জলের ছিটা জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই। এজন্য আমি আমিও পাপকেই ভালোবাসি অবশেষে। জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয়, তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে আমার ভালোবাসিস, তুইও সমান পাপী। কারণ আমার মতন পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না। তা জানি আমি। যে কোনো দিন আমায় ভালোবাসবে বা বেসেছে, আমি জেনে নিই তার ভেতরেও আমার মতোই পাপ আছে। নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তরু চুপচাপ খাবার খাওয়ালো জয়কে। সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্ট খুলে দিল। শুয়ে দিয়ে কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসলো। গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল, চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুঝে চুপচাপ নেয় সেই সেবাগুলো। এক দৃষ্টিতে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে। খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে। বহুদিন এভাবে পাশেই শুয়ে পড়েছে সে জয়ের। অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থা দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায়নি নারীর শরীরে, সেখানে প্রেম জাগার নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার অপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে। সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অকাজ করে বসলো। গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে। ফিস ফিস করে বলল, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে আমার যদি পাপ হতে হয়, তো পাপই ঠিক। আমি সেই পাপই করেছি। প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠ নারী হয়েছি। তবু আমি আপনাকে ভালোবেসেছি জয়। জয় আমির। এ কথা অনস্বীকার্য, এ কথা চিরধার্য। জয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হয়ে উঠল। অবচেতন কানে কথাগুলো শুনে ফেলল জয়। তরু আর বসল না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে।